নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রক্তচক্ষু। আজকের গল্প তালপুকুরে চায়ের দোকান। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন গল্পটি শুরু করা যাক। আপনার চায়ের কাপে কি কখনো লম্বা কোনো কালো চুল পড়েছে? বিরক্তি লাগে, তাই না? হাত দিয়ে তুলে ফেলে দেন কিংবা দোকানদারকে গালমন্দ করেন। কিন্তু যদি দেখেন সেই চুলটা তোলার পর আপনার আঙুলের শ্যাওলার মতো চটচটে কিছু লেগে আছে আর চুলটা আগুনের তাপেও পুড়ছে না, তখন কি করবেন? হাওড়া আন্দুল রোডের মোড়ে আমার এই ছোট্ট দোকানটায় গত 1 মাস ধরে আমি চা বিক্রি করছি না। আমি আসলে মৃত্যু পরিবেশন করছি। আর সেই মৃত্যুর নাম জট। আমার নাম শিবতরণ দে, লোকে ডাকে শিবু বলে। হাওড়া আন্দুল রোডের এই মোড়টাতে আমার চায়ের দোকানটা আজকের নয়। বাবা মারা যাওয়ার পর গত 20 বছর ধরে এই উনুন আর কেটলির সাথেই আমার সংসার। চৈত্র মাসের দুপুর হোক বা পৌষের হাড় কাঁপানো ভোর, শিবুর চায়ের দোকানের ঝাঁপ কোনোদিন বন্ধ থাকে না। রাস্তার ধারের ওই বিশাল তাল পুকুরটার ঠিক পাশেই আমার দোকান। পুকুরটা যেমন গভীর, তার জলটাও তেমনই কালো। সারা বছর কচুরি পানায় ঢেকে থাকে, আর পুকুর পাড়ের ওই পুরনো তালগাছগুলো যেন কোনো এক বিষণ্ণ পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। গল্পটা শুরু হয়েছিল ঠিক 27 দিন আগে। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, শ্রাবণ মাস। রাত তখন প্রায় 9:30। হাইওয়েতে লরিগুলোর আনাগোলা কম। আন্দুল রোডের এই দিকটা রাতের বেলা এমনিতেই একটু শুনশান হয়ে যায়। আমি দোকান বন্ধ করার তোড়জোড় করছি, এমন সময় নিতাই এলো। নিতাই আমাদের এখানকার পুরনো খদ্দের, পেশায় রাজমিস্ত্রি। হাতে একটা প্লাস্টিকের প্যাকেট, বৃষ্টিতে ভিজে এক সার। শিবুদা, একবার কড়া করে আদা চা দাও তো ভাই, শরীরটা বড্ড মেজমেজ করছে। নিতাই বেঞ্চিতে বসে বলল। আমি উনুনটা আবার একটু উস্কে দিয়ে কেটলিতে জল চাপালাম, দুধের প্যাকেট কাটলাম। সব ঠিক ছিল। আমি নিজের চোখে দেখে পরিষ্কার ভাঁড়ে চা ঢেলে নিতাইয়ের হাতে দিলাম। নিতাই চুমুক দিল, কিন্তু প্রথম চুমুকটা দিয়েই ওর মুখটা কেমন বিকৃত হয়ে গেল। ও কুকড়ে গিয়ে বলল, এ কি দিয়েছ শিবুদা? চায়ের মধ্যে দড়ি কেন? আমি অবাক। দড়ি? কি বলছিস জাতা? নিতাই ওর জিভ দিয়ে কি একটা টেনে বের করল। আমি টর্চের আলো ফেললাম, দেখলাম নিতাইয়ের হাতে ধরা প্রায় 1 হাত লম্বা একটা কালো চুলের গোছা। কিন্তু সেটা সাধারণ চুল নয়, বড্ড বেশি মোটা, যেন কোনো জানোয়ারের লেজের লোম। আর সেই চুলটা চটচটে, তার গা দিয়ে পাঁক আর পচা পানা ফুলের গন্ধ বেরোচ্ছে। আমি অপ্রস্তুত হয়ে বললাম, আরে কোথা থেকে এলো? আমার তো মাথায় চুলই নেই তেমন, গামছাও তো পরিষ্কার। দাঁড়াও, বদলে দিচ্ছি। আমি ভাঁড়টা ফেলে দিলাম, নতুন করে পরিষ্কার ভাঁড়ে চা দিলাম। কিন্তু নিতাই আর খেলো না। ও বিড়বিড় করে বলল, শিবুদা, পুকুরটা আজ বড্ড ডাকছে। আসার সময় দেখলাম ঘাটের ধারে কে যেন বসে আছে, বড্ড লম্বা চুল তার। নিতাই চলে গেল। আমি ভাবলাম হয়তো ওর দেখার ভুল। কিন্তু পরের দিন সকালে যখন দোকানের ঝাঁপ খুললাম, দেখলাম উনুনের ছাইয়ে ওপর 4-5টা একই রকম লম্বা লম্বা কালো চুল পড়ে আছে। আমার বুকটা কেঁপে উঠল। দোকানের সব জানলা দরজা বন্ধ ছিল, তবে এগুলো এলো কোথা থেকে? সকাল গড়াতেই খদ্দের আসা শুরু হলো। বিমল কাকা, যে প্রতিদিন সকালে খবরের কাগজ নিয়ে বসে, সে হঠাৎ চেঁচিয়ে উঠল, শিবু, এ তোর কেমন স্বভাব? চায়ের মধ্যেই সব কি? আমি গিয়ে দেখি বিমল কাকার কাপের ভেতর থেকে লম্বা একটা চুল উকি দিচ্ছে। আমি কাঁপতে কাঁপতে সেটা তুলে নিতে গেলাম। যেই চুলটা ধরেছি মনে হলো ওটা জ্যান্ত। আমার আঙুলের ডগায় কেউ যেন বরফ ঠান্ডা চাবুক মারল। চুলটা সাধারণ চুলের মতো নরম নয়, লোহার তারের মতো শক্ত। আর সেই চুলে লেগে আছে নীলচে রঙের শ্যাওলা। বিমল কাকা গজগজ করতে করতে চলে গেলেন। আমি সেই চুলটা নিয়ে দোকানের পেছনে তালপুকুরের ধারে গেলাম। দিনের আলোতেও পুকুরটা কেমন রহস্যময়। আমি চুলটা জলের মধ্যে ফেলে দিলাম। বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখলাম চুলটা জলের ওপর পড়ার সাথে সাথে একটা সাপের মতো এঁকে বেঁকে গভীর জলের দিকে চলে গেল, যেন কেউ নিচ থেকে ওটাকে টেনে নিল। সারাদিন মনটা কুগেয়ে রইল। বিকেলে পাড়ার বলাই এলো। বলাই একটু বোকা ধরনের ছেলে। ও 1 ভাঁড় চা চাইল। আমি খুব সাবধানে চা বানালাম, ছাঁকনি দিয়ে 3 বার ছাঁকলাম, তারপর ওকে দিলাম। বলাই অর্ধেক চা খাওয়ার পর হঠাৎ কাশতে শুরু করল, এমন কাশি যে ওর চোখ মুখ লাল হয়ে গেল। কি হলো লে বলাই? আমি ওর পিঠ চাপড়ে দিলাম। বলাই মুখ হাঁ করল।
দেখলাম ওর গলার ভেতর থেকে একটা কালো জট পাকানো চুলের গুচ্ছ বেরিয়ে আসছে। ও হাত দিয়ে সেটা টানতে শুরু করলো। যত টানে তত বেরোয়, যেন ওর পাকস্থলীর ভেতর থেকে ওই চুলটা গজাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। বলাইয়ের মুখ দিয়ে শেষ পর্যন্ত যে জিনিসটা বেরোলো তা দেখে আমার জ্ঞান হারানোর জোগাড়। সেটা প্রায় ফুট 4 লম্বা একটা ভিজে চুলের দড়ি, যার শেষে একটা ছোট্ট হাড়ের টুকরো লেগে আছে। সেটা কি মানুষের আঙুলের হাড়? বলাই ভ্যাবাচাকা খেয়ে দৌড়ে পালালো। আমি দোকানের ঝাঁপ নামিয়ে বসে পড়লাম। চারদিকে তখন অন্ধকার নেমে আসছে। হঠাৎ মনে হলো দোকানের পেছনের সেই তালপুকুর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, ছলাৎ ছলাৎ। কেউ যেন জল থেকে উঠে আসছে। আমি সাহসে ভর করে পেছনের জানলাটা একটু ফাঁক করলাম। কুয়াশা আর অন্ধকারে পুকুর ঘাটটা আবছা দেখা যাচ্ছে। দেখলাম পুকুরের মাঝখানে যেখানে কচুরিপানা সবচেয়ে ঘন, সেখান থেকে একটা লম্বা হাত উঠে আসছে। সেই হাতটা অস্বাভাবিক লম্বা, আর তার আঙ্গুলের ডগাগুলো থেকে লম্বা লম্বা কালো চুল ঝুলে জলের ওপর ভাসছে। সেই হাতটা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছে, আর জলের ভেতর থেকে একটা ফিসফিসে আওয়াজ এলো, শিবু, আরও চা দে, আমার তৃষ্ণা মেটেনি। আমার গলা শুকিয়ে কাঠ। আমি বুঝতে পারলাম এই চায়ের দোকানটা আর আমার নেই। কেউ একজন বা কিছু একটা এই পুকুরের গভীর থেকে আমার চায়ের কেটলিতে থাবা বসিয়েছে। ওই চুলগুলো কোনো মানুষের নয়, ওগুলো হলো জল জটিনীর চুল। বড়রা বলতো এই পুকুরে নাকি একসময় এক পাগলিনীকে ডুবিয়ে মারা হয়েছিল তার লম্বা চুলের অপরাধে। আমি ভয়ে কুঁকড়ে গেলাম, কিন্তু সবচেয়ে বড় ভয়টা এলো তখন যখন আমি নিজের হাতের দিকে তাকালাম। আমার নাকের ভেতর দিয়ে ছোট ছোট কালো চুল গজাতে শুরু করেছে। আমি কি তবে ওর পরবর্তী শিকার, নাকি আমিই মাধ্যম? ভোরবেলা যখন ঘুমটা ভাঙল, প্রথম মনে হলো একটা দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু ডান হাতের তর্জনীর দিকে তাকাতেই কলিজাটা ধক করে উঠল। নখের কোণ দিয়ে 3টে সরু কালো সুতোর মতো চুল বেরিয়ে আছে। আমি দাঁত দিয়ে টেনে ছেঁড়ার চেষ্টা করলাম, আর সাথে সাথে একটা তীব্র যন্ত্রণায় আমার সারা শরীর কুঁকড়ে গেল। মনে হলো চুলটা শুধু চামড়ার উপর নেই, ওটা আমার হাড়ের ভেতর পর্যন্ত শিকড় চালিয়ে দিয়েছে। টেনে ছিঁড়তেই কয়েক ফোঁটা গাঢ় কালো রক্ত বেরিয়ে এলো। সেই রক্তে কোনো লাল আভা নেই, ঠিক যেন পুকুরের তলার সেই পচা কাদা। আমি আন্দুল রোডের মোড়ে যখন দোকানের ঝাঁপটা খুললাম, তখন ভোরের আলো ফুটফুট করছে, কিন্তু তাল পুকুরের ওপরে একটা ঘন কুয়াশা চাদরের মতো ঢাকা পড়ে আছে। পাশের রাস্তা দিয়ে লরিগুলো গো গো শব্দে চলে যাচ্ছে, কিন্তু আমার দোকানের সামনেটা আজ বড্ড নিঝুম। কালকের বলাইয়ের কাণ্ডের পর পাড়ায় রটে গেছে শিবুর দোকানে নাকি জাদু টোনা হচ্ছে। আমি উনুনটা জ্বালালাম। শরীরটা আজ বড্ড ভারী লাগছে। কেটলিতে জল যখন ফুটতে শুরু করল, তখন নাকে এলো এক বিটকেলে গন্ধ। দুধ আর আদার গন্ধের বদলে মনে হলো কেউ ডাই করা মরা পানা ফুল পোড়াচ্ছে। আমি কেটলির ঢাকনাটা খুললাম। ভিতরে ধোঁয়া ওঠা জলের উপর ভল ভল করে ভাসছে দলা দলা কালো চুল। আমি হাত দিয়ে সেগুলো সরাতে গেলাম, অমনি চুলগুলো তপ্ত জলের মধ্যেই কিলবিল করে নড়ে উঠল, যেন ওগুলো কোনো মরা চুল নয়, এক ঝাঁক জ্যান্ত জোক। আমি আতঙ্কে কেটলিটা উল্টে দিলাম। কালচে জলটা দোকানের মেঝেতে গড়িয়ে যেতেই দেখলাম জলের ধারার সাথে সাথে কয়েকটা লম্বা লম্বা চুল সাপের মতো জানলার ফোকর দিয়ে পুকুরের দিকে চলে গেল। শিবু, ও শিবু! পিছন থেকে কারো ডাক শুনে আমি লাফিয়ে উঠলাম। দেখি দোকানের সামনে দাঁড়িয়ে নাদের চন্দ। নাদেন পাগল কিসিমের লোক, সারাদিন শ্মশানে আর পুকুর ঘাটে ঘুরে বেড়ায়। ওর পরনে একটা ময়লা ধুতি, চোখ দুটো সবসময় রক্তবর্ণ। ও আমার দোকানের বেঞ্চিতে ধপাস করে বসল। ওর দিকে তাকাতেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ও মিটিমিটি হাসছে। খদ্দের তো আসবে না রে শিবু, ওরা টের পেয়ে গেছে, নাদের ফিসফিস করে বলল। কি টের পেয়েছে নাদেরদা? নাদের আঙুল দিয়ে পেছনের তাল পুকুরটা দেখালো। জটিনী জেগেছে, 27 বছর পর আবার ফিরে এসেছে। তোর বাবার সময় একবার এসেছিল, মনে নেই? আমি অবাক হলাম, বাবা তো কোনোদিন বলেনি। নাদের দা আবার বলতে শুরু করল, এই পুকুরের নাম কেন তালপুকুর জানিস? তাল গাছগুলো যে দেখছিস, ওগুলো গাছ নয় রে, ওগুলো হলো জটিনীর সেই লম্বা চুলের এক একটা গোছা, যা 27 বছর আগে এই ডাঙার মাটিতে শিকড় গেড়েছিল। কুসুমকে মনে আছে? সেই যে বড় চুলে চওড়া সিথি কাটত মেয়েটা। নামটা শুনে আমার মাথার ভেতর স্মৃতির একটা পর্দা ছিঁড়ে গেল।
কুসুম। বাবার মুখে আবঝাস শুনেছিলাম। এই তল্লাটের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সে। কিন্তু তার ছিল এক বিচিত্র রোগ বা রূপ। তার মাথার চুল কোনোদিন কাটা যেত না, কাঁচি চালালে রক্ত বেরোত। গ্রামের লোক ভয় পেয়ে তাকে ডাইনি অপবাদ দিয়ে এই পুকুরেই হাত পা বেঁধে ডুবিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল পুকুরের জল আর কাদা তার অভিশপ্ত চুলগুলোকে গিলে নেবে। কিন্তু তারা জানত না, কাদা আর পচা জল সেই চুলগুলোকে আরও শক্তিশালী করে তুলবে। নাদের আমার হাতের দিকে নজর দিল। আমার নখের সেই চুলগুলো এখন আরও লম্বা হয়েছে। ও খিলখিল করে হেসে উঠল। শিবুরে, তোর বাবা সেদিন কুসুমকে এক ভাঁড় চা দিয়েছিল যখন গ্রামবাসী তাকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই চায়ে কুসুম বিষ মিশিয়ে দিয়েছিল নাকি আশীর্বাদ করেছিল জানি না, কিন্তু সেদিন থেকেই এই দোকানটা জটেনির ঋণী হয়ে আছে। কুসুমের তৃষ্ণা মিটবে তোর চায়ে, আর শরীর পুষ্ট হবে তোর রক্তে, বলেই নাদের চন্দ লিকলিকে পায়ে হাঁটা দিল। আমি একা দাঁড়িয়ে কাঁপতে লাগলাম। বিকেলের দিকে আকাশে মেঘ জমেছে। আমি দোকান বন্ধ করব ভাবছি, এমন সময় একজন অচেনা খদ্দের এলো। পরনে দামি পাঞ্জাবি, হাতে ব্রিফকেস। লরি দাঁড়িয়েছে রাস্তায়, ড্রাইভারের সাথেই হয়তো এসেছে। একটু কড়া করে চা হবে ভাই? লোকটা জিজ্ঞেস করল। আমি কোনো মতে নিজেকে সামলে চা বানালাম। এবার আর জল থেকে কোনো চুল বেরোলো না। চা দিলাম। লোকটা চুমুক দিল। আমি এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছি। এক চুমুক, দু চুমুক। লোকটা বেশ আয়েশ করে খাচ্ছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব ভাবছি, ঠিক তখনই লোকটা থমকে গেল। ওর গলার কাছে একটা শিরা দপদপ করছে। ও হঠাৎ নিজের গলার টাইটা আলগা করে দিল। ওর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ভাই, এই চায় কি দিয়েছ? লোকটার গলার আওয়াজটা পাল্টে গেছে, বড্ড খড়খড়ে। ও কাপটা টেবিলের উপর রাখল। দেখলাম কাপের ভেতর চা নেই। এক কাপ ঘন কালচে রক্তে লম্বা একটা চুল ভাসছে, আর সেই চুলটা চনমন করে নড়ে উঠছে। লোকটা হঠাৎ তার জিভটা বের করল। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। লোকটার জিভের ওপর ছোট ছোট অসংখ্য রোম গজিয়েছে, ঠিক যেন কালচে শ্যাওলা। ও দু হাতে নিজের পেটটা খামচে ধরল। তারপর আমার চোখের সামনেই ও দোকানের মেঝেতে শুয়ে ছটফট করতে লাগল। ওর মুখ দিয়ে গড়গড় করে চা নয়, একরাশি কচুরিপানার কুচি আর কালো চুল বেরোতে লাগল। আমি ওকে সাহায্য করতে এগিয়ে যেতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম দোকানের খোলা জানলা দিয়ে পুকুরের সেই লম্বা লম্বা হাতগুলো ঢুকে আসছে। না, একটা নয়, এবার অনেকগুলো হাত। তারা মাকড়সার মতো দেয়াল বেয়ে লোকটার দিকে এগোচ্ছে। বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে লোকটার গলার একটা গোঙানি, শিবু, আরও চা চাই। সেই হাতগুলো যখন লোকটাকে জাপতে ধরল, আমি দোকানের ঝাঁপ আধখোলা রেখেই ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলাম। আন্দুল রোডের অন্ধকারে আমি শুধু দৌড়াচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি যেখানেই যাই না কেন, আমার পায়ের নিচে দিয়ে পুকুরের সেই লম্বা কালো চুলগুলো শিকড়ের মতো আমাকে তাড়া করছে। আমি নিজের পকেটে হাত দিলাম। পকেটে রাখা মোবাইল ফোনটা বের করতে গিয়ে দেখলাম পকেটের ভেতর ফোন নেই, সেখানে হাত ভর্তি হয়ে আছে একরাশি ভিজে চটচটে কালো চুল। ছুটে পালালেই কি আর সব থেকে মুক্তি পাওয়া যায়? আমি ভেবেছিলাম আন্দুল রোড ধরে সোজা পালাবো, কোনো মেস বা স্টেশনে গিয়ে মাথা গুজব। কিন্তু 20 বছর ধরে যে পুকুরের জল আমার চায়ের কেটলিতে ফুটেছে, সেই পুকুরের টান আমি অগ্রাহ্য করি কি করে? মাঝ রাস্তায় যখন আমার গলার ভেতরটা সুরসুর করে উঠল আর আমি কাশতে কাশতে একদলা কালো চুল উগড়ে দিলাম, তখনই বুঝলাম শিকারি পাল্লা দিলেও শিকলটা থাকে মালিকের হাতে। বৃষ্টির ঝাপটায় চারপাশটা ঝাপসা। আমি তখন আন্দুল রোডের কালভার্টের ওপর বসে হাঁপাচ্ছি। জামাকাপড় ভিজে সপসপে, বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। পকেটে হাত দিয়েছিলাম ফোন বের করতে, কিন্তু বেরিয়ে এলো সেই এক রাশ ভিজে চুল। সেই চুলগুলো বৃষ্টির জলেও ধুইয়ে যাচ্ছে না, বরং যেন আরও বেশি পুষ্ট হচ্ছে। হঠাৎ মনে হলো আমার পায়ের নিচে পিচ রাস্তাটা যেন নরম হয়ে যাচ্ছে। আমি টর্চ জ্বাললাম। দেখলাম রাস্তার ফাটল দিয়ে ছোট ছোট কালো সুতোর মতো চুল বেরিয়ে আসছে। সেগুলো লতানো গাছের মতো আমার জুতোর চারপাশটা জড়িয়ে ধরছে। আমি পাগলের মতো পা ঝাড়া দিয়ে দৌড় শুরু করলাম। মাথাটা ভোঁ ভোঁ করছিল। বাবার কথা মনে পড়ছিল। বাবা যখন মারা যান, শেষ মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলেন, শিবু, দোকানটা ছাড়িস না, কিন্তু পুকুরটাকে রাগাস না কোনোদিন। ওটা আমাদের অন্নদাতা, আবার ওটাই আমাদের কাল। তখন বুঝিনি বাবা কি বলতে চেয়েছিলেন। আজ বুঝতে পারছি বাবা আসলে একটা বিশাল ঋণের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছেন। দৌড়াতে দৌড়াতে আমি পৌঁছলাম চণ্ডীতলার পুরনো মন্দিরের সামনে।
ভেবেছিলাম দেবালয়ে ঢুকলে হয়তো এই অশুভ ছায়া পিছু ছাড়বে, কিন্তু মন্দিরের সিঁড়িতে পা রাখতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। মন্দিরের ভেতরে যে প্রদীপটা জ্বলছিল সেটা দপ করে নিভে গেল, আর সাথে সাথে একটা পচা শ্যাওলার গন্ধ মন্দিরের বাতাসটা বিষিয়ে দিল। কে? শিবু। অন্ধকার থেকে একটা ভাঙা গলা ভেসে এলো। আমি দেখলাম মন্দিরের দাওয়ায় বসে আছেন চাটুজ্জে মশাই। তিনি এই অঞ্চলের সবচেয়ে পুরনো মানুষ, 90 পার করেছেন। আমি ওর পায়ের কাছে আছড়ে পড়লাম। চাটুজ্জে মশাই, আমাকে বাঁচান, জটিনি আমাকে ধরছে, বাবার সেই পুরনো পাপ আমাকে ছাড়ছে না। চাটুজ্জে মশাই তার ঘোলাটে চোখে আমার দিকে তাকালেন। তারপর আমার ডান হাতের সেই নখগুলোর দিকে নজর দিলেন যেখান থেকে চুল গজাচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, 27 বছর পর আবার ফিরেছে তবে? তোর বাবা পরেশ দে বড্ড ভুল করেছিল সেদিন। কুসুমকে যখন গ্রামবাসীরা ধরে নিয়ে আসছিল, সে তৃষ্ণায় জল চেয়েছিল। তোর বাবা তাকে জল না দিয়ে এক ভাঁড় গরম চা দিয়েছিল। কুসুম সেই চা খেয়ে বলেছিল, এই চা আজ আমার রক্ত হয়ে নামল পরেশ। যতদিন এই পুকুর থাকবে তোর বংশের কেটলিতে আমার চুল ফুটবে। চায়ে নয়, তোর বংশের হাতের জাদুতে আমি বেঁচে থাকব। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। তবে কি এই চুলগুলো কুসুমের? ওগুলো শুধু চুল নয় শিবু, ওগুলো হলো অতৃপ্ত তৃষ্ণা। কুসুমের সেই লম্বা চুলের অহংকার গ্রামবাসীরা ভেঙে দিয়েছিল তাকে জ্যান্ত ডুবিয়ে। এখন সে চায় সেই চুলের ফাঁদে সবাইকে জড়াতে, আর তুই হলি তার মাধ্যম। চাটুজ্জে মশাই ভয়ে ভয়ে চারদিকে তাকালেন। পালা শিবু, এখান থেকে পালা, কিন্তু মনে রাখিস যত দূরেই যাস তোর চায়ের কেটলি তোকে ঠিক ডেকে নেবে। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। বৃষ্টি তখন থেমেছে, কিন্তু বাতাসটা কেমন ভারী। হাঁটতে হাঁটতে আমি অজান্তেই আবার ফিরে আসছিলাম সেই তাল পুকুরের দিকে। নিজের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। মনে হচ্ছিল আমার পায়ের পেশিগুলো আমার নয়, কেউ যেন অদৃশ্য সুতো দিয়ে আমাকে পুতুলের মতো চালাচ্ছে। রাত তখন প্রায় 12টা। আন্দুল রোড নিঝুম। আমি যখন দোকানের সামনে পৌঁছলাম, দেখলাম ঝাপটা অর্ধেক খোলা। ভেতরে সেই হলদেটে টিমটিমে বাল্বটা জ্বলছে। আমি ভেতরে ঢুকলাম। অদ্ভুত ব্যাপার, দোকানটা একদম পরিষ্কার। সেই মৃত খদ্দেরের কোনো চিহ্ন নেই, মেঝের সেই রক্ত চুল সব উধাও। কিন্তু উনুনের ওপর রাখা সেই পুরনো পেতলের কেটলিটা টকবক করে ফুটছে, অথচ আমি তো উনুন জ্বালাইনি। কেটলির ঢাকনাটা একা একাই নাচছে, খট খট খট। একটা বাষ্প বেরোচ্ছে, আর সেই বাষ্পে মিশে আছে এক বিষাক্ত সুগন্ধ। আমি যন্ত্রচালিতের মতো কেটলির কাছে গেলাম। ঢাকনাটা খুলতেই দেখলাম ভেতরে কোনো জল নেই। কেটলি ভর্তি হয়ে আছে সেই কুচকুচে কালো চুলে, আর সেই চুলের ভেতর থেকে একটা চোখ আমার দিকে চেয়ে আছে, একটা টকটকে লাল মানুষের চোখ। শিবু, অনেক দেরি করলি। কণ্ঠস্বরটা কেটলির ভেতর থেকে আসছে না, আসছে আমার নিজের পেটের ভেতর থেকে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। বদলে আমার মুখ দিয়ে গল গল করে বেরিয়ে এলো একগুচ্ছ কাঁচা চুল। ঠিক সেই মুহূর্তে দোকানের জানলা দিয়ে আমি পুকুরের দিকে তাকালাম। দেখলাম তাল পুকুরের মাঝখান থেকে একটা ছায়া মূর্তি উঠে দাঁড়াচ্ছে। তার উচ্চতা তাল গাছগুলোর সমান, সারা গায়ে তার শ্যাওলা জড়ানো, আর মাথার চুলগুলো ডানা মেলে পুরো আকাশটাকে যেন ঢেকে দিতে চাইছে। সেই ছায়া মূর্তিটা ধীর পায়ে দোকানের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটি কদমে পুকুরের জল ছলাৎ ছলাৎ করে উঠছে। আমার সারা শরীর তখন অবশ হয়ে গেছে। আমার হাতের নখগুলো দিয়ে এখন ইঞ্চি ইঞ্চি লম্বা চুল বেরিয়ে আমার আঙুলগুলোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ছায়ামূর্তিটা দোকানের জানলার কাছে এসে দাঁড়ালো। আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখতে পাচ্ছিলাম তার সেই লম্বা চুলের সমুদ্র, যা এখন দোকানের ভেতরে ঢুকে আসছে। সে তার একটা লম্বা লিকলিকে হাত আমার দিকে বাড়িয়ে দিল। সেই হাতের নখগুলো আমার চায়ের ছাঁকনিটার মতো। সে ফিসফিস করে বলল, পরেশের ছেলে, এবার আমার জন্য সেরা চাটা বানা। 27 বছরের তৃষ্ণা আজ মেটাতে হবে। আমি দেখলাম আমার নিজের হাতটা অজান্তেই চায়ের কৌটোর দিকে এগিয়ে যাচ্ছে। আমি চাইছিলাম না, কিন্তু আমার শরীর আমার কথা শুনছে না। আমি চিনি নিলাম, দুধ নিলাম, কিন্তু চা পাতা নিতে গিয়ে দেখলাম কৌটোটা ভর্তি হয়ে আছে শুকনো চুলের কুচিতে। আমি সেই চুলের কুচি দিয়েই চা বানাতে শুরু করলাম। কেটলিতে যখন সেই চা ফুটছে, তখন সারা দোকানে এক বিভৎস আর্তনাদ শোনা গেল। মনে হলো হাজার হাজার আত্মা একসাথে কাঁদছে। সেই চা তৈরি হওয়ার পর আমি একটা মাটির ভাঁড়ে তা ঢাললাম। ভাঁড়টা কাঁপছে,
আমি সেটা বাড়িয়ে দিলাম সেই ছায়ামূর্তির দিকে। সে যখন ভাঁড়টা ধরল, আমি দেখলাম তার হাতের চামড়াটা একদম স্পষ্ট, আর তার ভেতর দিয়ে শিরা উপশিরা নয়, কালো কালো চুল বয়ে যাচ্ছে। সে চায়ে একটা চুমুক দিল, আর সাথে সাথে আমার শরীরের ভেতর একটা প্রচণ্ড আলোড়ন শুরু হলো। মনে হলো আমার রক্তগুলো চায়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। স্বাদ হয়নি শিবু, নুন কম হয়েছে। সে এক বীভৎস হাসিতে ফেটে পড়ল। তারপর সে যা করল তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমার ডান হাতের সেই নখ বেরোনো আঙুলটা ধরল আর মট করে ভেঙে চায়ের ভাঁড়ে ফেলে দিল। ব্যথায় আমার জ্ঞান হারানোর উপক্রম হলো, কিন্তু আমি এক ফোঁটা রক্তও বেরোতে দেখলাম না। আমার আঙুলের কাটা জায়গা থেকে শুধু দলা দলা কালো চুল বেরিয়ে এলো। শরীরের ভেতরে যখন জ্যান্ত কিছু গজাতে শুরু করে, তখন মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পায়। আমার ভাঙা আঙুলের জায়গাটা থেকে আর রক্ত বেরোয় না, সেখানে শুধু কিলবিল করে কিছু কালো তন্তু। আজ আমি বুঝতে পারছি, এই দোকানটা কোনো ইট পাথরের কাঠামো নয়, এটা একটা জ্যান্ত শরীর। আর সেই শরীরের ধমনী হল এই তালপুকুরের জল, আর তার শিরা উপশিরা হল এই কুচকুচে কালো চুল। আঙুল হারানোর যন্ত্রণাটা এখন আর তীব্র নেই, সেটা এখন একটা ভোঁতা অসারতায় পরিণত হয়েছে। আমার ডান হাতের সেই কাটা জায়গাটা দিয়ে সারাক্ষণ একটা আঠালো তরল বেরোচ্ছে, যা বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে শক্ত হয়ে কালো চুলের মতো হয়ে যাচ্ছে। আমি জানলার ধারে বসে তালপুকুরের দিকে তাকিয়েছিলাম। আকাশটা আজ মেঘলা নয়, কিন্তু পুকুরের ওপরের সেই কুয়াশাটা সরছে না। ওটা কুয়াশা নয়, ওটা আসলে জটিনীর নিঃশ্বাস। দোকানের ভেতরে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু আমি একা নই। দোকানের কোণে ছায়ার মধ্যে একজন বসে আছে, সেই ব্রিফকেস সাথে লোকটা যে দ্বিতীয় পর্বে আমার চা খেয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিল। ও মরেনি, কিন্তু ও আর বেঁচেও নেই। ওর সারা শরীর এখন সেই কালো চুলে আষ্টে পৃষ্ঠে বাড়া, ঠিক যেন একটা জ্যান্ত মামি। ও নড়াচড়া করতে পারে না, শুধু ওর সেই সাদা হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আমাকে অনুসরণ করে। হঠাৎ করে দোকানের সামনের রাস্তায় একটা সাইকেলের বেল বাজার শব্দ হলো। আমি চমকে উঠলাম। এই সাত সকালে কে এলো? দেখলাম নিতাই আসছে, সেই রাজমিস্ত্রি নিতাই, যার চায়ের কাপে প্রথম সেই চুল পাওয়া গিয়েছিল। ওর মুখটা আজ বড্ড শুকনো, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। ও সাইকেলটা স্ট্যান্ড করিয়ে দোকানের বেঞ্চিতে এসে বসল। শিবুদা, শরীরটা ভালো যাচ্ছে না গো। সেদিন থেকে পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করছে। রাত্রে ঘুমোতে পারছি না, মনে হচ্ছে পেটের ভেতর কেউ দড়ি পাকিয়ে টানছে। আমি নিতাইয়ের দিকে তাকালাম। আমি জানি ওর কি হয়েছে। ওর পাকস্থলীর ভেতর সেই অভিশপ্ত চা এখন ডালপালা মিলছে। আমি কথা বলতে চাইলাম, কিন্তু আমার গলার স্বর ফুটল না। আমার কণ্ঠনালীটা তখন কয়েক গাছি চুলে আটকে গেছে। আমি শুধু ইশারায় ওকে চলে যেতে বললাম, কিন্তু নিতাই নড়ল না। ও কেমন যেন ঘোরের মধ্যে বলতে লাগল, শিবুদা, এক ভাঁড় চা দাও না, সেই চুলওয়ালা চাটাই দাও। ওটা খাওয়ার পর থেকে অন্য কোনো খাবার মুখে রুচ্ছে না। পান্তা ভাত খাচ্ছি, মনে হচ্ছে যেন খড় চিবোচ্ছি। আমাকে ওই কালো চাটাই দাও। আমি শিউরে উঠলাম। এটা নেশা নয়, এটা গ্রাস। জটিনী এখন নিতাইকেও মাধ্যম করতে চাইছে। আমি নাড়লাম মাথা, হাত দিয়ে ইশারা করলাম না, কিন্তু আমার নিজের হাতটা আবার সেই কেটলির দিকে এগিয়ে গেল। আমি বাধা দিতে পারলাম না। আমার শরীরটা এখন কুসুমের আজ্ঞাবহ দাস। আমি কেটলিতে জল দিলাম। সেই কালো চুলগুলো আবার জলের তলা থেকে ওপরে ভেসে উঠল, তারা যেন খুশিতে নাচছে। আমি চা বানালাম। এবার চা নয়, কেটলি থেকে বেরিয়ে এলো গাঢ় কালো এক ধরনের কাঠ। সেই গন্ধে দোকানের চারপাশের বাতাস ভারী হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে সেই ভাঁড়টা নিতাইয়ের সামনে রাখলাম। নিতাই সেটা হাতে নিতেই ওর আঙুলগুলো যেন কুকড়ে গেল। ও গোগ্রাসে সেই চা খেতে শুরু করল। এক চুমুক দিতেই ওর গলার একটা শিরদাঁড়া চিরে একটা কালো রেখা ওপরের দিকে উঠে এলো। আহ, শান্তি! নিতাই তৃপ্তির হাসি হাসল, কিন্তু সেই হাসির সাথে সাথে ওর কান দিয়ে চুইয়ে বেরোতে লাগল কালচে রক্ত। হঠাৎ করে নিতাই আমার দিকে ঝুঁকে এলো, ফিসফিস করে বলল, শিবুদা, তুমি কি জানো তোমার বাবা পরেশ দে সেদিন কেন কুসুমকে চা দিয়েছিল? চাটুজ্জে মশাই তোমাকে সবটা বলেনি। কুসুম যখন পালাচ্ছিল, সে তোমার বাবার দোকানে আশ্রয় চেয়েছিল, কিন্তু তোমার বাবা তাকে আশ্রয় দেয়নি। গ্রামের মাতব্বররা তোমার বাবাকে ভয় দেখিয়েছিল যে কুসুমকে আশ্রয় দিলে এই দোকান পুড়িয়ে দেবে। তোমার বাবা ভয়ে কুসুমকে ধরে তাদের হাতে তুলে দিয়েছিল।
কুসুমকে যখন পুকুরে ডোবানো হচ্ছিল তোমার বাবা চরের ওপর দাঁড়িয়ে চা খাচ্ছিল। কুসুমের শেষ দৃষ্টিটা তোমার বাবার উপর পড়েছিল। এই ঋণ শুধু এক ভাঁড় চায়ের নয় শিবুদা, এই ঋণ একটা বিশ্বাসের। আমি স্তব্ধ হয়ে গেলাম। বাবার এই কালো দিকটা আমি জানতাম না। বাবা তবে শুধু ভুল করেননি, তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন। হঠাৎ দোকানের আলোটা দপ করে নিভে গেল। দিনের বেলাতেও অন্ধকার ঘনিয়ে এলো। পুকুরের দিক থেকে একটা প্রচণ্ড জলোচ্ছ্বাসের শব্দ পাওয়া গেল। ছলাৎ ছলাৎ ধপ। দোকানের অর্ধেক খোলা ঝাঁপটা দিয়ে কিছু একটা ভেতরে ঢুকে এলো। সেটা কোনো মানুষ নয়, সেটা একটা বিশাল চুলের গোলক, জট পাকানো, ভিজে, আর তার থেকে পচা লাশের গন্ধ বেরোচ্ছে। সেই গোলকটা ধীরে ধীরে মেঝেতে গড়িয়ে নিতাইয়ের দিকে গেল। নিতাই কোনো ভয় পেল না, ও বরং 2 হাত বাড়িয়ে সেই বিভৎসতাকে স্বাগত জানালো। আসুন মা, আসুন, নিতাই বিড়বিড় করল। সেই চুলের জটটা নিতাইকে ঘিরে ধরল। আমি দেখলাম নিতাইয়ের শরীরটা ধীরে ধীরে সেই জটের ভেতরে বিলীন হয়ে যাচ্ছে। ওর হাড়গোড় ভাঙার মটমট শব্দ শুনতে পেলাম। 1 মিনিটের মধ্যে নিতাই উধাও হয়ে গেল। মেঝের ওপর পড়ে রইল শুধু ওর ছেঁড়া জামাটা আর একরাশ জল কাদা। এখন দোকানে আমি আর সেই ব্রিফকেসওয়ালা লোকটা। সেই লোকটা হঠাৎ মুখ খুলল। ওর কণ্ঠস্বরটা এখন কুসুমের গলার মতো মিহি আর ধারালো। পরেশের ছেলে, 27 বছর আমি এই পুকুরের তলায় শ্বাসরোধ হয়ে পড়েছিলাম। প্রতিটা দিন আমি তোর বাবার চায়ের দোকানের কেটলির শব্দ শুনেছি। আজ এই পুরো আন্দুল রোড আমার চুলের ফাঁদে বন্দী হবে। তুই হবি আমার সেনাপতি। যা, উনুনটা আরও জোরে জ্বালা, আজ অনেক লোক আসবে চা খেতে। আমি জানলার বাইরে তাকালাম। দেখলাম আন্দুল রোডে যে লরিগুলো দাঁড়িয়েছিল সেগুলোর চাকার তলা দিয়ে কালো চুলগুলো সাপের মতো উঠে ইঞ্জিনগুলোকে অকেজো করে দিচ্ছে। ড্রাইভাররা দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না। লরির কাঁচের ওপর বাইরে থেকে হাজার হাজার কালো চুল আঠার মতো লেগে যাচ্ছে। আন্দুল রোডের মোড়ে যে পুলিশ ফাঁড়িটা আছে সেখান থেকে একজন সেপাই টর্চ নিয়ে এগোচ্ছে আমাদের দোকানের দিকে। ও জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। আমার নিজের হাত পা এখন আর নড়ছে না। আমার পিঠের চামড়া চিড়ে কতগুলো শক্ত চুলের শিকড় বেরিয়েছে, যা পেছনের দেয়ালের সাথে আমাকে গেঁথে ফেলেছে। আমি এখন আর মানুষ নই, আমি এই দোকানের একটা অংশ। সেই সেপাইটা দোকানের কাছে এসে হাঁক দিল, এই যে চায়ের দোকান, এত অন্ধকার কেন? ঝাঁপ খোল। আমি অন্ধকার থেকেই দেখতে পেলাম সেপাইটার পায়ের নিচ দিয়ে পুকুরের সেই লম্বা হাতগুলো উঠে আসছে। তারা ওর বুট জুতোটা জড়িয়ে ধরছে। আমার পেটের ভেতর থেকে আবার সেই খিদেটা চাড়া দিয়ে উঠল। এবার আর চায়ের খিদে নয়, এবার অন্য কিছুর খিদে। আমি চাইছি ওই সেপাইটা ভেতরে আসুক। আমি চাইছি ওর তাজা রক্ত আর হাড় দিয়ে এক নতুন ধরনের চা বানাতে। জটিনী আমার কানের কাছে ফিসফিস করে বলল, তৈরি হ শিবু, আজ পূর্ণিমা, আজ পুকুরের তলা থেকে কুসুম উঠবে, আর তুই তাকে সাজিয়ে দিবি তোর দোকানের শ্রেষ্ঠ উপাদান দিয়ে। আমি দেখলাম আমার নখের কোণ দিয়ে গুজিয়ে ওঠা সেই চুলগুলো এখন ছররা চাবুকার মতো বাতাসের মধ্যে লক লক করছে। আমার জিভটা এখন চিরে 2 ভাগ হয়ে গেছে, যার মাঝখান থেকে কালো কোয়াত চুইয়ে পড়ছে। মানুষ বাঁচে বিশ্বাসে আর মরে বিভীষিকায়, কিন্তু আমি এমন এক অবস্থায় পৌঁছেছি যেখানে মরণটাও আমার কাছে বিলাসিতা। আজ পূর্ণিমা, তালপুকুরের কালো জল আজ সাদা জ্যোৎস্নায় হীরের মতো চকচক করছে না, বরং মনে হচ্ছে থকথকে কোনো বিষাক্ত লালা ফুটে উঠছে। আজ রাতে সেই জট খুলবে যা 27 বছর ধরে আমার পূর্বপুরুষের পাপের রশি দিয়ে বাঁধা ছিল। আজ শিবুদের চায়ের দোকানে শেষ ভোজ, আর আমি সেই ভোজের পাচক, আবার আমি তার শেষ বলি। দোকানে রাত খোলা ঝাপটা দিয়ে সেই পুলিশ সেপাইটা ভেতরে ঢোকার জন্য পা বাড়াল। নাম তার হরেনবাবু, এই আন্দুল রডের পুরনো লোক। হাতে সেই মেটে রঙের বড় টর্চ লাইট। আলোর রেখাটা দোকানের ভেতরের ধোঁয়াটে অন্ধকারে নাচানাচি করছে। শিবু বলে সাড়া দিচ্ছিস না কেন? কপাটটা এমন হাঁ করে খোলা কেন রে? হরেনবাবুর গলার স্বরে বিরক্তি আর ভয়ের একটা বিচিত্র মিশেল। আমি উত্তর দিতে পারলাম না। আমার সারা পিঠের দেয়ালটা এখন জ্যান্ত হওয়াই নয়, দেয়াল থেকে হাজার হাজার চুলের সরু সুতো আমার শরীরে ঢুকে আমাকে কাঠের মূর্তির মতো সেটে রেখেছে। আমি শুধু দেখতে পাচ্ছিলাম ছায়ার ভেতর থেকে সেই ব্রিফকেসওয়ালা লোকটার সাদা হয়ে যাওয়া চোখ দুটো। হরেনবাবু দোকানের ভেতরে পা রাখলেন। অমনি মেঝেতে পড়ে থাকা সেই বৃষ্টির কাদাগুলো জ্যান্ত হয়ে উঠল। সেগুলো কাদা ছিল না, ছিল জটেনির চুলের এক একটা ফাঁদ। হরেনবাবুর বুট জুতোটা চটচটে কিছুতে আটকে গেল। আরে,
এ কি আপদ? মেঝেতে কি আলকাতরা ঢেচেছিস নাকি শিবু? হরেনবাবু নিচু হয়ে টর্চটা জুতোর কাছে ধরলেন। টর্চের আলোয় দেখা গেল কালো চুলের কয়েকশো সরু ফিতে মাকড়সার জালের মতো ওর পা কামড়ে ধরেছে। শুধু পা নয়, সেগুলো ধীরে ধীরে ওর প্যান্টের ওপর দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করেছে। হরেনবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে জানলা দিয়ে পুকুরের সেই লম্বা শ্যাওলা ধরা হাতটা ভেতরে ঢুকে এলো। হাতটা এক লহমায় ওর মুখটা চেপে ধরল। হাঁচড় পাচড় করতে করতে হরেনবাবুকে ওই অন্ধকারের কোণটায় টেনে নিয়ে যাওয়া হলো। আমি শুনতে পেলাম হাড় মরমর করার শব্দ আর এক অদ্ভুত শোষণের আওয়াজ, যেন কেউ কোনো ফলের রস চিপে খাচ্ছে। তৈরি হ শিবু, আজ শেষ ভাড়। আমার কানের কাছে সেই মিহি গলাটা বেজে উঠল, কুসুমের গলা। এবার আমি দেখতে পেলাম ওকে। তালপুকুরের বুক চিরে একটা মূর্তি উঠে আসছে। জ্যোৎস্নার আলোয় সেই দৃশ্য দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। কুসুমের কোনো শরীর নেই, সেটা কেবল কয়েক কোটি চুলের এক বিশাল স্তম্ভ। সেই স্তম্ভের একদম ওপরের দিকে একটা সুন্দরী মেয়ের মুখ, যার চোখ দুটো এখন গর্তের মতো অন্ধকার। তার মাথার চুলগুলো আকাশ ছুঁয়ে ফেলেছে, আর সেই চুলের ডগাগুলো এখন আন্দুল রোডের প্রতিটি ল্যাম্পপোস্ট, প্রতিটি লরি আর প্রতিটি বাড়ির জানলা আঁকড়ে ধরছে। পুরো এলাকাটা এখন একটা বিশালাকার মাকড়সার জালের মতো হয়ে গেছে, যার মাঝখানে বসে আছে এই জল জটেনি। আমার উনুনটা দাউ দাউ করে জ্বলে উঠল, কোনো কাঠ বা কয়লা ছাড়াই। আগুনের রংটা নীল। আমি দেখলাম আমার ডান হাতের সেই কাটা আঙুলগুলোর জায়গা দিয়ে এখন ফিনকি দিয়ে কালো তরল বেরোচ্ছে। সেটা রক্ত নয়, সেটা হলো বিশুদ্ধ ঘৃণা আর অতৃপ্তির কোয়াত। আমি কেটলিতে সেই কোয়াতটা ধরলাম, সাথে দিলাম সেই হরেনবাবুর দেহ থেকে শুষে নেওয়া লাল রক্ত আর নিতাইয়ের হাড়ের গুঁড়ো। কুসুম আমার কানে ফিসফিস করে বলে দিচ্ছে রেসিপিটা। এটাই হলো সেই মহাচা, যা ২৭ বছর আগে আমার বাবা তাকে দিলে হয়তো এই অভিশাপ জন্মাত না। ধোঁয়ায় পুরো দোকানটা ভরে গেল। সেই ধোঁয়া যেখানে লাগছে সেখানেই সব কিছু গলতে শুরু করছে। দেওয়াল, কাঠ, লোহা সবকিছুই এখন এক চটচটে কালো রসে পরিণত হচ্ছে। আমি অনুভব করলাম আমার পায়ের হাড়গুলো গলে যাচ্ছে। আমি এখন আর মানুষ নই, আমি এই দোকানের কাদার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছি। ঠিক সেই সময় আমি দেখলাম মন্দিরের সেই চাটুজ্জে মাইকে। তিনি লাঠি ঠুকঠুক করে পুকুর পাড়ের দিকে আসছেন। ওর হাতে এক কলসি গঙ্গাজল আর একটা পুরনো পুঁথি। কুসুম, শান্ত হ। পরেশ মরে গেছে, তার বংশ আজ নিঃশেষ। এবার তো তুই মুক্তি পা। চাটুজ্জেমাই চিৎকার করে উঠলেন। কুসুমের সেই চুলের স্তম্ভটা ঘুরল চাটুজ্জেমাইয়ের দিকে। একটা অট্টহাসি ফেটে পড়ল চারদিকে। মুক্তি? কে দেয় মুক্তি? পরেশ আমাকে তৃষ্ণা দিয়েছিল, আমি সবাইকে সেই তৃষ্ণা ফিরিয়ে দিচ্ছি। আজ এই পুকুর আর পুকুর থাকবে না, আজ এই পুরো এলাকা হবে আমার জট নগরী। চাটুজ্জেমাই আংটি থেকে মন্ত্র পড়তে শুরু করলেন। তিনি কলসি থেকে গঙ্গাজল ছিটিয়ে দিলেন পুকুরে। যেখানে জল পড়ল সেখানে দাউ দাউ করে সাদা আগুন জ্বলে উঠল। জটেনি যন্ত্রণায় কোকিয়ে উঠল। ওর চুলের জালগুলো সংকুচিত হতে শুরু করল। শিবু, ফেলে দে, ওই কেটলিটা পুকুরে ফেলে দে। চাটুজ্জেমা আমাকে লক্ষ্য করে চেঁচালেন। আমি আমার শেষ মনুষ্যত্বটুকু দিয়ে নিজেকে দেয়াল থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। আমার চামড়া ছিঁড়ে গেল, মাংসপেশিগুলো ছিঁড়ে ঝুলে পড়ল, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না। আমি টলতে টলতে সেই নীল আগুনের ওপর রাখা ফুটন্ত কেটলিটা হাতে নিলাম। আমার হাতটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি কেটলিটা ছাড়লাম না। আমি জানলার দিকে ঝাঁপ দিলাম। আমি মাটিতে পড়লাম না, আমি পড়লাম সরাসরি তালপুকুরের সেই কালচে জলে। জলে পড়ার সাথে সাথে মনে হলো আমি এক অনন্ত অন্ধকারের ভেতরে ঢুকে গেছি। সেই ফুটন্ত কেটলির রস যখন পুকুরের জলে মিশল, তখন একটা বিকট বিস্ফোরণ হলো। সাদা আগুন আর কালো ধোঁয়ায় পুরো আকাশটা ঢেকে গেল। জলের তলায় আমি দেখতে পেলাম কুসুমকে। না, কোনো রাক্ষসী নয়। আমি দেখলাম একটা ১৬-১৭ বছরের সুন্দরী মেয়েকে, যার হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা। তার লম্বা চুলগুলো তাকে জলের তলার মাটির সাথে গিঁথে রেখেছে। তার মুখটা নীল হয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে হাত বাড়ালো। তার চোখে তখন আর প্রতিশোধের আগুন নেই, আছে এক অবর্ণনীয় ক্লান্তি। আমি বুঝতে পারলাম কুসুম এতদিন ধরে সবাইকে মেরে মুক্তি চাইছিল না, সে চাইছিল কেউ একজন যেন তার এই জটটা চিরতরে কেটে দেয়। আমি আমার পকেট থেকে সেই ছোট কাঁচিটা বের করলাম, যা দিয়ে আমি চায়ের দোকানের দুধের প্যাকেট কাটতাম।
আমি কুসুমের সেই অভিশপ্ত চুলের শিকলগুলো কাটতে শুরু করলাম। প্রতিটি কাঁচির সাথে পুকুরের জল যেন রক্তে লাল হয়ে উঠতে লাগল। শেষ শিকলটা যখন কাটলাম তখন কুসুমের সেই চুলের পাহাড়টা বালির বাঁধের মতো ভেঙে পড়ল। কুসুমের সেই ছায়া মূর্তিটা এক ঝলক স্নিগ্ধ আলো হয়ে ওপরের দিকে চলে গেল। আর আমি জলের তলায় সেই পচা পাঁক আর লতা পাতার সাথে আটকে গেলাম। আমার ফুসফুস তখন জলে ভরে গেছে। কিন্তু মরার আগে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। আমি দেখলাম তালপুকুরের জলটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। পরের দিন সকালে আন্দুল রোডের মোড়ে এক বিশাল ভিড় জমেছিল। পুলিশ এসে দেখল শিবুর চায়ের দোকানটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে কোনো ইট বা কাঠ নেই, শুধু একরাশ পোড়া কালো চুল পড়ে আছে। আর সেই বিশাল তালপুকুরটা, এক রাতের মধ্যে সেটা শুকিয়ে খটখটে হয়ে গেছে। পুকুরের তলায় কোনো জল নেই, শুধু কয়েক হাজার মানুষের হাড়গোড় আর কঙ্কাল সাজানো আছে। তার মধ্যে একটা কঙ্কাল ছিল একদম টাটকা, তার বুকের কাছে জড়িয়ে রাখা একটা পুরনো পেতলের কেটলি। সেটা শিবুদের কঙ্কাল। লোকেরা বলে আজও যদি কোনো অমাবস্যার রাতে আপনি হাওড়া আন্দুল রোডের সেই শুকনো পুকুরটার পাশ দিয়ে যান, তবে মাঝে মধ্যে মাটির তলা থেকে একটা কেটলি ফোটার শব্দ শুনতে পাবেন, আর বাতাসের সাথে ভেসে আসবে চা আর আদার এক অদ্ভুত সুগন্ধ। তবে সেই সুগন্ধের আড়ালে একটা পচা শ্যাওলার গন্ধও থাকে। অনেকে বলে শিবুদে আজও সেই পাতাল দোকানে চা বানায়। তার হাতে কোনো নখ নেই, আছে লম্বা লম্বা কালো চুল। সে আজও অপেক্ষা করে থাকে কোনো এক পিপাসার্থ খদ্দেরের জন্য, যাকে সে নিজের হাতে বানিয়ে খাওয়াবে সেই শেষ ভোজ। আমি শিবুদে বলছি না, আমি আজ এই গল্পের কথক। আমি সেই রাতে ওখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। আমার চাকার তলায় একটা কালো চুল আটকে গিয়েছিল। আজও রাতে যখন আমি ঘুমোতে যাই, আমার বালিশের উপর সেই কালো চুলগুলো কিলবিল করে নড়ে ওঠে। আমার গলার ভেতরটা সারাক্ষণ সুরসুর করে। কাল রাতে আয়নার সামনে দাঁড়িয়ে জিভ বের করে দেখলাম আমার জিভের উপর ছোট ছোট কালচে রোম গজাতে শুরু করেছে। তৃষ্ণাটা বড় বালাই ভাই। আপনাদের মধ্যে কারো কাছে কি এক ভাঁড় চা হবে? তবে মনে রাখবেন, চায়ে যেন কোনো চুল না থাকে, কারণ জট একবার পাকলে তা খোলা অসম্ভব।